আবির চলে যেতেই বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিনহাজ আর তামিমের দিকে তাকাল। মিনহাজ আর তামিম দুজনেই স্তব্ধ হয়ে আছে। চোখের সামনে এতক্ষণ যা ঘটল তার কিছুই বিশ্বাসযোগ্য না। নিজের চোখ, নিজের কান, কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না তারা। কোথায় ভেবেছিল ভার্সিটির নেতাদের ক্ষমতা দেখিয়ে মেঘদের সামনে একটু ভাব নিয়ে চলবে, উল্টো বড়সড় একটা বাঁশ খেলো তো খেলো একদম মেঘদের সামনে। মেয়েরা মুখে প্রকাশ করুক বা না করুক, বেশিরভাগ মেয়েরাই দাপটি ছেলেদের পছন্দ করে। কেউ কিছু বললে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয়। মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে। প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শুনে মিনহাজও ভেবেছিল রাজনীতি করবে, নেতাদের পরিচিতি লাভ করে মেঘের মন জয় করে নিবে। কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। বন্যা ওদের অসহায় মুখের পানে চেয়ে থেকে হঠাৎই হাসি শুরু করেছে। হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়ছে। বন্যার স্বতঃস্ফূর্ত হাসি দেখে মেঘও হাসল। বন্যা কেন হাসছে এটা কারোরই অজানা নয়। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হয়ে গেছে, বন্যা হেসেই যাচ্ছে। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে, তবুও বন্যার হাসি থামছে না। মিনহাজ সহ্য করতে না পেরে রাগান্বিত কণ্ঠে বলল, হইছে বইন থাম, এর বেশি হাসলে মরে যাইবি। বন্যা হাসতে হাসতে বলল, তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস। সালামের পরে বলিস, তুই যে আবির ভাইয়াকে মারার হুমকি দিয়েছিস, আবির ভাইয়ার প্রতি তাদের যেই ভালোবাসা দেখলাম, আশা করি তারাই তোকে যোগ্য সম্মানী দিয়ে দিবে। মিনহাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি হুমকি দিলাম কখন? বন্যা বলল, তোর ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি বলছিলি, মনে নেই? এত মন ভোলা তুই? মিনহাজ বলল, আচ্ছা বাদ দে। বন্যা বলল, এখন বাদ দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এসব আকাশচুম্বী কথাবার্তা বললে তোর শ্রদ্ধেয় ভাইদের বলে দিব। মিনহাজ বলল, আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণ যাবতই নিশ্চুপ দাঁড়িয়ে। ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায় সে। আবির ভাইয়ের মুখের ওপর জেদ দেখালো, যদি আবির ভাই ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারত তবে কি হতো? ভাবতেই ভয়ে কেঁপে উঠছে। সবার সামনে থাপ্পড় খেলে মুখ দেখানোর অবস্থা থাকত না। আবির কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসছে। মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত, কিন্তু মেঘকে বাইরে রেখে গেছে, তাই মাথায় চিন্তা কাজ করছে, এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। মেঘকে ডাকতেই মেঘ এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল কি চলে গেছেন? আবির বলল, হ্যাঁ, তুই না বললি বাইকে যাবি, তাই তো আঙ্কেলকে চলে যেতে বলছি। কেন? মেঘ বলল, আপনার তো অফিস আছে, আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে, তাই বলছিলাম আমি গাড়িতে চলে যেতাম। আবির বলল, এটা আগে মনে হয়নি? তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না, তখন কিছু বোঝার অবস্থাতেও থাকিস না। ব্যাপার না, চল। মেঘ বলল, আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই। আবির বলল, মেজাজ খারাপ করিস না, চল বলছি। মেঘ ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে। ফুপ্পির বাসায় নিয়ে যাবে আগেই বলছে, এখন আবার ফুপ্পির কথা বললে নিশ্চিত মাইর খাবে। আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করল, তারপর মেঘকে নিয়ে চলে গেছে। বাইক চলছে, কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে, কোনো কথা বলছে না। আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবে কিনা, মেঘ শুধু না করেই যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। আবির শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধহয় এখনো ঠান্ডা হয়নি, ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আবির বলল, আমি মনে হয় ভুল শুনলাম। মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল, তাকা আমার দিকে। মেঘ ধীর গতিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ম্যাম, আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেলল। সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলছিল, কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মনে মনে ভাবছে, আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাগকে ভয়ে, আবার ভয়কে জয়ে পরিণত করতে সক্ষম? আবির ভ্রু নাচাতেই মেঘ মৃদু হাসল। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে, আবার আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি হেসে বলল, তোকে আজ অনেক বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো, গলায় শ্বাস আটকে গেছে। ঠিক শুনছে নাকি ভুল? আবির ভাই মেঘকে কিউট বলেছে? ভাবা যায়? মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবুও স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে।
আবির পুনরায় বলল, নীল রংটা তোকে খুব মানাচ্ছে, আগে বোঝাই কখনো নীল রঙের জামাতে দেখিনি। মেঘ এবার আরও বেশি লজ্জা পেয়েছে, চোখ দ্বিগুণ নামিয়ে নিয়েছে। আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আরও তাকাতে পারছে না। গাল আর নাকের ডগা আবারও লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সামান্য কিউট বলাতে যে কেউ এত লজ্জা পেতে পারে, এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চোখ তুলতেই পারছে না। ওষ্ঠদ্বয় কাঁপছে তীর তীর করে। মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, ফুপিকে দেখতে যাবি? মেঘ এবার আশ্চর্য নয়নে তাকাল। তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝল? মেঘের লজ্জায় রাঙা মুখ দেখে আবির ঢোক গিলল, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বলল, উফ, আমার শান্ত মনটাকে উল্টে পাল্টে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট। তোকে এভাবে দেখলে বউ বউ ফিল পাই। কবে তোকে আমার করে পাব, অপেক্ষার প্রহর যে ফুরায় না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি ফুপ্পির সাথে দেখা করতে চাই? আবির বলল, তুই তো বলছিলি। মেঘ বলল, আমি সেই কবে বলছিলাম, তা কি এখনো মনে আছে? আবির বলল, তুই কবে কি বলিস সবই আমার মাথায় থাকে, শুধু সুযোগের অপেক্ষায় থাকি। মেঘ বলল, সবার কথাই আপনার মাথায় থাকে? আবির বলল, সবার কথা মানে? মেঘ বলল, যে যা বলে সবকিছু মনে থাকে। আবির বলল, না, প্রয়োজনের বাহিরে সবকিছুই ভুলে যাই। মেঘ হুট করে বলে উঠল, আপনার গার্লফ্রেন্ড কয়টা? মেঘের এমন প্রশ্নে আবির হকচকিয়ে উঠল, থতমত খেয়ে বলল, মানে? মেঘ বলল, গার্লফ্রেন্ড চিনেন না, মেয়ে বন্ধু বা প্রেমিকা? আবির বলল, তা বুঝলাম, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? মেঘ বলল, শুনলাম কলেজের সব মেয়ের ক্রাশ ছিলেন, তাই আর কি। আবির নিঃশব্দে হাসল। মেঘের মনে হিংসা কাজ করছে, এটা আবির বেশ বুঝতে পারছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আছে হাজারখানেক। মেঘ চিচিয়ে উঠল, হোয়াট? আবির দুহাতে ইশারা দিয়ে বলল, কুল। মেঘ বলল, ফাজলামো করেন আমার সাথে? সত্যি করে বলুন কয়জন? আবির বলল, না, বলা যাবে না, তুই সবাইকে বলে দিবি। মেঘ বলল, সত্যি বলবো না, বলুন। আবির বলল, গার্লফ্রেন্ড নেই, তবে একটা গোলাপি কালার বউ আছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। ভ্রু কুচকে রাগান্বিত কণ্ঠে বলল, থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে, দরকার হলে লাল নীল হলুদ বউ নিয়ে থাকুন। মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসাল। তপ্ত স্বরে বলল, আমার লাল নীলের প্রয়োজন নেই, গোলাপিটাই যথেষ্ট। মেঘ বলল, ফাজলামি বন্ধ করুন, মেজাজ খারাপ হচ্ছে। আবির বলল, কি আমার মেজাজ গো, তাও আবার একটু পরপর খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম, তুইও আমায় এমন প্রশ্ন আর করবি না। মেঘ বলল, করলাম না এমন প্রশ্ন। ফুচকা খেয়ে শেষ করে আবিরের সঙ্গে ফুপ্পির বাসায় আসছে। ফুপ্পি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছেন, সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছে। আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সবসময় বকা দেয়। ফুপ্পি তো বকেন, উল্টাপাল্টা কথা বললে মাঝে মাঝে গাঁটটাও দেন। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে ফুপ্পিও কাঁদছেন। মেয়ে মানুষের মায়া একটু বেশিই থাকে। ফুপ্পির কথা মেঘ যেদিন শুনেছে, তারপর থেকে প্রতি রাতেই ফুপ্পির কথা মনে করে মন খারাপ করে, কখনো কখনো কান্নাও করে। মাঝে মাঝে ভাবে, আব্বু বড় আব্বু রাতে কিভাবে ঘুমান, ওনাদের কি বোনের কথা মনে হয় না? মেঘদের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল, তোমাদের চোখের পানিতেই দুদিন পরপর রাস্তাঘাটে পানি জমে যায়। এভাবে কান্নাকাটি করো বলেই মেঘকে নিয়ে আসি না, আজকেও যদি কাঁদো তাহলে আর কখনোই নিয়ে আসব না। দুজনের কান্না কমে এসেছে। আইরিন মজার ছলে বলল, ওদের কান্নায় যদি রাস্তায় পানি ওঠে, তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশে বন্যা হয়। আবির গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, সামনের বন্যায় তোকে ভাসায়া দিবনে। আইরিন বলল, ইহ, আমি সাঁতার পারি। আবির বলল, তাহলে তো আরো ভালো,
সাঁতার কেটে শ্বশুর বাড়িতে যাবি, আবার বাপের বাড়িতে আসবি। আইরিন বলল, কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? আবির ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল, ফুপ্পি, তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করছি, এই বর্ষার আগেই বিয়ে দিয়ে দিব। আইরিন আর্তনাদ করে উঠে বলল, না, কিসের বিয়ে? নিজের বিয়ের খবর নাই আমার পিছনে লাগছো, তুমি আগে বিয়ে করো। আবির ঠাট্টার স্বরে বলল, আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব জ্বালাস, আমার বউকে জ্বালাবি না তার কি গ্যারান্টি আছে? এজন্য তোকে বিয়ে দিয়ে তারপরই বিয়ে করব। আইরিন জান্নাতকে জিজ্ঞেস করল, ভাবি, সত্যি করে বলো, আমি তোমাকে জ্বালাই? জান্নাত এপাশ ওপাশ মাথা নেড়ে হেসে উত্তর দিল, কখনোই না। আইরিন মেঘকে শুধাল, মেঘাপু, আমি কি তোমাকে জ্বালাই? আবির মাথা নিচু করে জিভে কামড় দিয়ে বসে আছে, মনে মনে বলছে এই মেয়েটা নিশ্চিত ফাঁসাবে। মেঘ স্বাভাবিকভাবেই উত্তর দিল, কই না তো, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। এবার আইরিন আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, দেখছ, আমি কাউকেই জ্বালাই না। পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলল, সেসব পরে দেখা যাবে, ফুপ্পি খুব ক্ষুধা লাগছে, দুপুরে খাইনি, খেতে দাও। জান্নাত বলল, আপনারা ফ্রেশ হন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। 1-2 ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসায় ফিরছে আবির। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকল, আবির ভাই? উত্তর দিল, মেঘ বলল, আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের? আবির বলল, হ্যাঁ, এক ব্যাচ জুনিয়র ছিল। মেঘ বলল, ওরা আপনার এত প্রশংসা করছিল কেন? আপনি কি করছিলেন? আবির বলল, তুই কি সব শুনে ফেলছিস? মেঘ বলল, জি। আবির বলল, কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল, তখন স্যারদেরকে রিকোয়েস্ট করছিলাম, এই আর কি। মেঘ বলল, কি ঝামেলা সেটাই তো জানতে চাচ্ছি। আবির বলল, জানতেই হবে। মেঘ বলল, জি। আবির বিস্তারিত বলল, ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলছে, রেজাল্টও ভালো করছিল, কিন্তু 6 মাস পর থেকে কোথাকার কোন ছেলেদের সঙ্গে মিশে নেশা করে এক একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল। পড়াশোনার অবস্থা নেই, নিয়ম মানে না, স্যারদের সাথে উগ্র আচরণ, পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে। সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সব কটার বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারছি 2-3 জন বাদে সবগুলোর পারিবারিক অবস্থা খুব খারাপ। বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়তে পাঠাইছে, আর এগুলো সঙ্গদোষে নিজের জীবন ধ্বংস করছে। জানার পর নিজেরই কষ্ট লাগতেছিল। তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি, ওদের সবার গল্প শুনেছি, বুঝিয়েছি। তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল তাই করেছি আর কি। যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে, তখন স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয়। স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম বলে হয়তো স্যাররা মেনে নিয়েছেন। 3য় সেমিস্টারে মোটামুটি ভালো রেজাল্ট করেছে, তারপর আমিও চলে গেছি, ওদেরও খবর নেওয়া হয়নি। মেঘ বলল, বাহ। আবির বলল, কি? মেঘ বলল, আপনি খুব ভালো। আবির বলল, ধন্যবাদ ম্যাম। আবির মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও অফিসে চলে গেছে। আজ 7 ফেব্রুয়ারি। ভার্সিটিতে যেতেই নজর পড়ে অনেকেই গোলাপ হাতে ঘুরছে। কেউ কেউ বন্ধুদের দিচ্ছে, কেউ আবার বান্ধবীকে দিচ্ছে। মেঘ, বন্যা এসব ডে কখনো পালন করে না, মনেও থাকে না কবে কি ডে। হঠাৎ মিনহাজ একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বলল, হ্যাপি রোজ ডে। বন্যার দিকে তাকিয়ে বলল, একটাই ফুল পাইছি রে, না হয় তোকেও দিতাম, এখন তোর বেবিকেই দেই। মেঘ আশেপাশে তাকালো, হঠাৎই মাথায় ভূত চেপেছে। গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর থেকে গোলাপ নেব না, শুধু আবির ভাইয়ের থেকে নেব, বন্যাকে দিয়ে দে। মিনহাজ না চাইতেও বন্যাকে দিল, কিন্তু বন্যাও নেয়নি, বরং উল্টো বলল, তোদের থেকে ফুল নিতেও ভয় করে, কার মনে কি চলে তোরাই জানোস। মেঘ আজ তাড়াতাড়ি করে বাসায় চলে আসছে। ছাদ থেকে একটা লাল টকটকে গোলাপ এনে সাথে একটা চিরকুট লিখে আবিরের রুমে রেখে আসছে সে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখল টেবিলের উপর গোলাপ আর চিরকুট রাখা। এগিয়ে গেল টেবিলের কাছে, চিরকুট হাতে নিতেই দেখল
চিরকুটে লেখা, আপনি মানুষটা রক্তিম গোলাপের মতন, যার কাটার আঘাতে শত শতবার ক্ষতবিক্ষত হয়েও তার মুগ্ধতার পিছনেই ছুটছি। হ্যাপি রোজডে আবির ভাই। আবির ফুলটা হাতে নিয়ে আলতোভাবে ঠোঁট ছোয়াল, মুচকি হেসে বলল, আমার জীবনেও তুই রক্তিম গোলাপের মতন, যাকে দেখলেই হৃদয়ে তোলপাড় চলে, প্রেমানুভূতি জেগে ওঠে বারবার। খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটা পাপড়ির ভাঁজে তোর আমার প্রণয়ের নিশান এঁকে দিই। ফুলের রানী গোলাপের মতন তোকেও আবিরের মহারানী বানিয়ে রাখি। আবির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামল। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে আসছে। চিরকুট আর ফুল যেভাবে রেখেছিল সেভাবেই আছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আবির আবার এখনও দেখেনি ভেবেই মেঘের আনন্দিত বদন বদলে গেছে। মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে হাঁটছে। আচমকা ভারী কিছুর সাথে কপাল ঠেকে বডি স্প্রের তীব্র ঘ্রাণ নাকে লাগতেই আবেশে চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না। মেঘের ইচ্ছে করছে এই প্রশস্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে 2 কদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল। মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল। মশার কামড়ে কপালের 2-3 জায়গায় দাগ হয়ে গেছে। উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আগা শুকিয়ে গেলেও মাঝামাঝি আর গুড়ার দিকের চুলগুলো এখনও ভেজা। আবিরের কুচকানো ভ্রুযুগল একসঙ্গে লেগে গেছে। দাঁত খিঁচে গম্ভীর কণ্ঠে বলল, এ অনিয়ম কি সারা জীবনই করবি? কথা শুনবি না আমার? মেঘ শশব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘের মুখটা আরও চুপসে গেছে। চাউনিতে শীতলতা, মন জুড়ে তার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আবির ভাই চিরকুট দেখে কিভাবে রিয়্যাক্ট করবেন তাই ভাবছিল। আবিরের হাত তখনও মেঘের চুলে। দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কি বললাম আমি? আগের কোনো কথাই মেঘের কর্ণকুহরে পৌঁছায়নি এটা আবিরকে কিভাবে বলবে। নিরুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করল, আমি কি করেছি? আবির বলল, অসময়ে শাওয়ার নিছিস কেন? 2 দিন পরপর যে মাথা ব্যথায় ভুগিস মনে থাকে না? তোকে সকাল সকাল শাওয়ার নিতে বলছিলাম, কথা মানিস না কেন? একদমে কথাগুলো বলল আবির, চোখে সাফ রুষ্টতা। মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে। মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে, কি বললে এ যাত্রায় উদ্ধার হতে পারবে সেসব ভাবছে। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে। আবির বলল, কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটিতে যাবি, মনে থাকবে? মেঘ ঘাড়কাত করে সম্মতি জানালো। ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হল। আবির মেঘের চুল থেকে হাত সরিয়ে নিল। কপাল গুছিয়ে আবির পুনরায় আওড়াল, এভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মেঘ থতমত খেয়ে বলল, মানে কার ভালোবাসা? কিসের নিশান? আবির নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরল। কপালের মাঝ বরাবর মশার কামড়ের 3টে দাগ, নাকের ডগায় একটা, থুতির পাশে একটা, 2-1টা গলাতেও আছে। মেঘ কি বলবে উত্তর খুঁজে পেল না। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝলাম মশাকে ভালোবাসিস, তাই বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে? মেঘ আহুমকের মতো চেয়ে আছে। আবিরের মুখের ভঙ্গি দেখে মেঘ ওষ্ঠ ওল্টাল। আবির পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ তড়িঘড়ি করে বলল, আমি মশাকে ভালোবাসি না। আবির ঝটপট উত্তর দিল, তা তো নিশান দেখেই বোঝা যাচ্ছে। মেঘ আবিরের পেছনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমি মশাকে না, আপনাকে ভালোবাসি, আপনি কি বুঝেন না? আবির মুচকি হাসল। কথাটা ঠিকই তার কান পর্যন্ত পৌঁছেছে। সহসা হাসি থামিয়ে ঘাড় হালকা ঘুরিয়ে মেঘের দিকে আর চোখে তাকিয়ে বলল, মশারিটা নিয়ে ঘুমাইস। দীর্ঘ কদম ফেলে আবির ব্যালকনিতে হাঁটছে আর মনে মনে বলছে, যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা সে অঙ্গে অন্য কোনো নিশান আবির সহ্য করবে না, সেটা সামান্য মশারও হলেও তবুও না। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বলে, মাহদিবা ইজ মাইন। বলেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে।
রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক মেঘের চিরকুট আর গোলাপ হাতে বসে রইল। কল্পনায় কতটা পথ হেঁটে আসছে কে জানে। তারপর একটা ডায়েরির ভাঁজে গোলাপ আর চিরকুট রেখে শুয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে, প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে। আবির প্রতিদিন অফিস থেকে ফিরেই টেবিলে একটা চিরকুট দেখতে পায়। প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, এক একটা ডেতে এক একটা স্পেশাল চিরকুট, সাথে চকলেট, টেডি, কিছু না কিছু থাকে। কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না। আবির অফিসে চলে গেলেই মেঘ ছুটে যায় আবিরের রুমে, খোঁজে নিজের দেয়া চিরকুটগুলো, কিন্তু কিছুই খুঁজে পায় না। আবিরের রুমের প্রত্যেকটা জিনিসে তালা দেয়া, টেবিলের ওপর রাখা বই, খাতা সব চেক করেছে, কিন্তু কিচ্ছু পায়নি। মেঘ বিড়বিড় করে বলল, হিটলার ব্যাটা জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে, নিজের কলিজাটাকেও তালা মেরে রাখছে। যতই তালা দিয়ে রাখুন না কেন, আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নিবই। আজ প্রমিস ডে। আবির অফিসের কাজে সকাল সকাল বেরিয়ে গেছে। মেঘও ভার্সিটিতে এসেছে। মনটা তেমন ভালো না। আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে। মেঘ তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। আবির ভাইয়ের থেকে চকলেট টেডি যেখানে পায়নি, সেখানে প্রমিস ডেতে কোনো প্রমিস আশা করা বোকামি ছাড়া কিছুই না। এর মধ্যে বন্যা এসছে। মেঘের মন খারাপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে বেবি, মন খারাপ কেন? মেঘ বলল, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। বন্যা বলল, এমনি তো না, অবশ্যই কারণ আছে। আবির ভাইয়া কিছু বলছেন, অথবা তানবীর ভাই? মেঘ বলল, না। বন্যা বলল, মিনহাজ তামিমরা কিছু বলছে? মেঘ বলল, না। বন্যা জানতে চাইল, তাহলে হয়েছেটা কি? মেঘ প্রশ্ন করল, আজকে কি ডে জানিস? বন্যার স্বাভাবিক কণ্ঠে বলল, এই সব ডে দিয়ে আমার কি কাজ, আমি জেনে কি করব, তুই বল। মেঘ বলল, আজ প্রমিস ডে। দেখ, চারপাশে সবাই সবাইকে প্রমিস করছে, আমায় কেউ প্রমিস করে না। বন্যা আদর করে বলল, ওরে আমার বেবিটা, তোমার প্রমিস লাগবে আগে বলবা না? বন্যা নিজের ওড়না থেকে একটা সুতো ছিঁড়ে মেঘের কনিষ্ঠা আঙুলে পেঁচিয়ে মোলায়েম কণ্ঠে বলা শুরু করল, আজকের স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি, আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। জীবনে যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়ের কবলে দুজন পৃথিবীর দুই মেরুতে চলে যাই না কেন, তারপরও আমাদের বন্ধুত্ব একই রকম থাকবে। তোর যে কোনো বিপদে আমায় পাশে পাবি। আজে বাজে অজুহাত দেখিয়ে আমি কোনো দিন দূরে সরে যাব না। প্রমিস। হ্যাপি প্রমিস ডে বেবি। মেঘ সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যা ছোট থেকেই খুব ম্যাচিওর একটা মেয়ে। মেঘ আর বন্যার মধ্যে মেঘ ঠিক যতটা দুষ্টু আর উগ্র, বন্যা ঠিক ততটাই শান্ত। দুষ্টামির জন্য মেঘ স্যার ম্যামদের কাছে অনেক বকা খেয়েছে। বন্যা যথাসম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মেঘের রাগ বেশি হওয়ায় সামান্য ব্রেঞ্চে বসা নিয়েও স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত। সেখানেও বন্যাই ঝগড়া মীমাংসা করে দিত। মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত। বয়স বাড়ার সাথে সাথে মেঘের চাঞ্চল্যতাও কমে এসেছে। বাড়িতে মিম আর আদির সাথে টুকটাক দুষ্টামি করলেও বাইরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে। মেঘ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। বন্যাও মেঘকে বোনের মতোই যত্নে রাখে। এত বছরের বন্ধুত্বেও বন্যা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি। মেঘও বন্যাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে প্রমিস করছি, আমি যতদিন বেঁচে থাকব ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকব। তোর সাথে কত দুষ্টামি করছি, ঝগড়া করছি, রাগ দেখাইছি, ইনফ্যাক্ট এখনও কত রাগ দেখাই, তুই কি সুন্দর সব মেনে নিস। তোর মতো বান্ধবী পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি। তোকে কখনোই হারাতে চাই না আমি। খুব ভালোবাসি তোকে। বন্যাও আহ্লাদী কণ্ঠে বলল, আমিও খুব ভালোবাসি। মিনহাজ আর তামিম দুজনেই একসঙ্গে বলে উঠল, আহাগো, দুই বান্ধবীর কত প্রেম। মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠা আঙ্গুল ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, দেখ, আমার বেস্টু আমায় প্রমিস করেছে। মিনহাজ মাথা চুলকে বলল, ওহো, আজ তো প্রমিস ডে, মনেই ছিল না, প্রমিস করতে হবে তো। মেঘ উঠে যেতে যেতে বলল, আমার বেস্টু আমায় প্রমিস করে ফেলছে, এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন। আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না, তাহলেই আমার জন্য যথেষ্ট। তোদের প্রমিস দিয়ে কি ঘোড়ার ঘাস কাটব? মিনহাজ বলল, এভাবে অপমান করলি, দেখবি তোর আবির ভাই তোকে প্রমিস করবে না, এটা আমার অভিশাপ। মেঘ হাতের কলম ছুঁড়ে মারে। কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে। মিনহাজ ব্যথায় উফ করে ওঠে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল,
শকুনের দোয়ায় গরু মরে না, আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে। মেঘ ক্লাস শেষ করে বাসায় আসছে। মনটা ভীষণ অস্থির। আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো চিরকুট লিখেনি। চিন্তা করেছে সরাসরি আবিরকে বলবে। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সন্ধ্যের খানিক বাদেই আবির বাসায় ফিরেছে। আবির রুমে ঢুকেই টেবিলের দিকে তাকায়। আজ কোনো চিরকুট নেই দেখে অনমনে কপাল গুটাল। ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেছে। প্রায় ৩০ মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো। আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছিল। আগের ড্রেসিং টেবিল ভাঙার পর সেটা পাল্টিয়ে নতুন একটা আনিয়েছে। আগেরটার থেকেও এটা অনেক বেশি সুন্দর। আবির রুমে না থাকলে মেঘ প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে, ছবি তোলে। আবিরের চুলের পানি ছিটকে গিয়ে মেঘের গায়ে পড়ে। মেঘ সেখানেই থমকে দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখল। আয়নায় তাকিয়ে কিছু একটা ভাবছিল আবির। হঠাৎ মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে ওঠে। ঠান্ডা কণ্ঠে শুধালো, কিছু বলবি? মেঘ বলল, আপনি কিছু বলবেন? আবির বলল, না। মেঘ বলল, কিচ্ছু বলার নেই? আবির বলল, না। মেঘ বলল, আজকে কি ডে বলুন তো? আবির বলল, মানডে মানে সোমবার। কেন? মেঘ বলল, এই ডের কথা বলিনি। আবির আর চোখে চেয়ে শুধালো, তাহলে কোন ডে? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকালো, তপ্ত স্বরে বলল, আপনার টেবিলের উপর রাখা চিরকুটগুলো দেখেননি? আবির ঠাট্টার স্বরে বলল, চিরকুট তুই রাখছিলিস নাকি? মেঘ লাজুক হেসে চিবুক নামিয়ে বলল, জি। আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলল, কি ছিল চিরকুটি? মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপনি চিরকুটগুলো দেখেননি? আবির বলল, কি জানি, খেয়াল করিনি। মেঘের তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে। সেই সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। মেঘের মেজাজ খারাপ হল। রাগান্বিত কণ্ঠে বলল, আমার চিরকুটগুলো আমায় দিন, আপনার সাথে আর কোনো কথা নেই। আবির শশব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো। মৃদু হেসে জানালো, তোর চিরকুট কোথায় উড়ে গেছে কে জানে। রাগে মেঘের চোখ জ্বলছে। মিনহাজের দেওয়া অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে। রাগের মাথায় হুট করে বলে উঠল, আপনি আমার জীবনে কেন আসছেন? প্রত্যুত্তরে আবির বলল, আমি তোর জীবনে আসিনি, বরং তুই আমার জীবনে আসছিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করে, কিভাবে? আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শুধায়, তোর জন্ম আগে হয়েছে নাকি আমার? মেঘ বলল, আপনার। আবির বলল, তো কে কার জীবনে আসছে? মেঘ চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, জানি না। আবির প্রখর তপ্ত স্বরে প্রশ্ন করে, রুমে কেন আসছিলি? মেঘের পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায়। মেঘ রাগ অভিমান সাইডে রেখে কোমল কণ্ঠে বলল, আজকে প্রমিস ডে, তাই উইশ করতে আসছিলাম। আবির বলল, এসব ডেটে আমি পালন করি না। মেঘ বলল, কেন? আবির বলল, আমার মতে গোলাপ দেওয়া, চকলেট দেওয়া, ট্যাডি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই। ইচ্ছে থাকলে প্রতিদিনই এসব ডে পালন করা সম্ভব। মেঘ বলল, তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না? আবির বলল, আমার উইশ করলে তা চিরকুট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারব না, কাজে কর্মে দেখিয়ে দিব। আবিরের কথা মেঘ বুঝার চেষ্টাই করছে না, বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে, আজকে অন্তত উইশ করুন, আর বলবো না প্লিজ। আবির বলল, আজ করলে কাল কি সমস্যা? এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকলে বল। মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিনহাজ, তোর অভিশাপ ফলে গেছে। আবির গম্ভীর কণ্ঠে ডাকল, শোন। মেঘ থমকে দাঁড়াল। আবির ভ্রু কুচকে তাকিয়ে রইল। হঠাৎ শীতল কণ্ঠে বলল, কি প্রমিস চাস? মেঘ সহসা চোখ গোল গোল করে তাকাল। আবির পুনরায় বলল, কি হল বল। মেঘ ভেবেচিন্তে শান্ত কণ্ঠে বলল, আপনি প্রমিস করুন আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ। মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে যেন কখনো ছেড়ে না যায়, কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি। আবির ভারী কণ্ঠে বলল, তুই ভুল করলেও শাসন করতে পারব না? মেঘ বলল, পারবেন, তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ, আমার ভয় লাগে। আবির ঠোঁট বেঁকিয়ে হাসল। ঠোঁটে হাসি রেখেই বলল, আমি প্রমিস করছি আজকের পর অকারণে তোকে কখনো ধমক দিব না, হয়েছে? মেঘ বলল, থ্যাংক ইউ। মেঘের মায়াবী কণ্ঠে হুম শুনে আবির আশ্চর্য নয়নে চেয়ে আছে।
মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে। আবির ভাই প্রমিস ডেতে মেঘকে প্রমিস করেছে ভাবতেই হৃদয়ে তোল পার শুরু হয়ে যাচ্ছে। মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভেবেই মুখে হাসি ফুটে উঠেছে। খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে সে। 12 তারিখ কিস ডে ছিল। আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়তেই মেঘ লজ্জায় 2 হাতে মুখ লুকাল। সেই লজ্জায় চিরকুটও লিখেনি। আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি। প্রমিস ডে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিস ডে, হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয়। তাই মুখ লুকিয়ে চলছে সে। আজ 13 ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম দিন। অন্যান্য দিনের মতো আজও আবির, তানভীর যে যার কাজে বেরিয়ে গেছে। মিম আর আদিও স্কুলে গেছে। দুপুরের দিকে মেঘ, মিম, আদি 3 জনেই বাসায় ফিরেছে। তার ঘণ্টাখানেক পরই আবির বাসায় আসছে। আবিরের হাতে 2টা শপিং ব্যাগ। অসময়ে আবিরকে বাসায় ফিরতে দেখে মালিহা খান প্রশ্ন করলেন, কিরে, তুই এ সময় বাসায় যে? আবির বলল, আজ 1 ফাল্গুন, ভাবলাম মিম, আদি আর মেঘকে নিয়ে বেরোব, তানভীরও আসছে। মালিহা খান বললেন, আজ যেমন ভাই বোনদের কথা মনে করছিস, এমনভাবে কাজের ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না? তোর আব্বু প্রায়ই বলে, তানভীর ছাড়া তুই কারো সাথে ঠিকমতো কথা বলিস না। এটা তোর আব্বুর ভালো লাগে না। আবির বলল, আচ্ছা, চেষ্টা করব। আবির 2টা শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো। হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতেই মেঘ থতমত খেয়ে ওঠে। একটু আগেই ফেসবুকে হাগ ডের ভিডিও দেখছিল, তা দেখেই আবির ভাইকে নিয়ে অলিক কল্পনায় পাড়ি জমিয়াছিল। অকস্মাৎ আবির রুমে ঢোকায় মেঘ আতকে ওঠে। ওড়না ঠিক করতে করতে তাড়াতাড়ি উঠে বসে। আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এটাতে তোর জন্য শাড়ি আছে, কাকিয়াকে বলিস শাড়িটা পরিয়ে দিবে। দ্বিতীয় শপিং ব্যাগটা বিছানার উপর রেখে বলল, এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে, ওর যেটা ভালো লাগে সেটাই পরতে বলিস। মিম ঠোঁট উল্টে বলল, আমার ড্রেস কোথায়? আবির বলল, তুই শাড়িই পরবি তাই ড্রেস আনিনি, একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস। আবির দরজা পর্যন্ত গিয়ে আবারও থামল। ঘাড় ঘুরিয়ে শীতল চোখে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আজ হিজাব পরতে হবে না। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির ভাই মেঘকে শাড়ি পরতে বলছে, তাও আবার নিজেই শাড়ি গিফট করেছে। ভাবতেই মেঘের ভিতরটা মুগ্ধতায় ছেয়ে গেছে। আখি জোড়ায় চমক দেখা যাচ্ছে। নিজের চোখ, কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। মাইশা আপুর বিয়েতে মেঘ শাড়ি পরে দোতলা থেকে নিচতলা পর্যন্ত নামতে পারেনি। আবির ভাইয়ের ঠান্ডা কণ্ঠের হুমকিতেই শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল। আজ আবির ভাই নিজেই শাড়ি পরতে বলছেন, তাও আবার চুল ছেড়ে। মেঘ শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের একটা শাড়ি বের করল, সাথে ম্যাচিং পেটিকোট, 2 জোড়া কাঁচের চুড়ি। মেঘ শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। শাড়িটা এমনিতে সুন্দর, তবে আবির ভাই দেয়ায় শাড়ির সৌন্দর্য মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। মিমের শাড়ি আর ড্রেসটা দেখে মেঘ মিমকে দিয়ে আসছে। ওইগুলো বেশ সুন্দর, বলতে হয় আবিরের পছন্দ আছে। মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেল কাকিয়ার রুমে। কাকিয়া ঘুমাচ্ছে দেখে মেঘ বিভ্রান্তিতে পড়ে গেছে। মেঘের চটপটে মনটা শাড়ি পরার জন্য ছটপট করছে, কি করবে ভেবে পাচ্ছে না। হৃদয়ের তীব্র কম্পনের কাছে ভদ্রতা বেশিক্ষণ টিকল না। মেঘ ধৈর্যহীন কণ্ঠে কাকিয়াকে ডাকা শুরু করল। মেঘের ডাকে কাকিয়া ঝটপট করে উঠে বসেন। উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে মেঘ? মেঘ বলল, তাড়াতাড়ি ওঠো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। কাকিয়া বলল, তুই শাড়ি পরবি? মেঘ বলল, হ্যাঁ। কাকিয়া বলল, হঠাৎ শাড়ি পরতে মন চাইছে কেন? মেঘের চোখ মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে। উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাই আমাকে আর মিমকে শাড়ি দিয়েছেন, তাড়াতাড়ি হেডি হতে বলছেন, ঘুরতে নিয়ে যাবে। কাকিয়া বলল, তার জন্য এত খুশি? মেঘ বলল, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। কাকিয়া বলল, তুই যা, আমি আসছি। মেঘ হুটোপুটি করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে কাকিয়া আসছেন। মাইশা আপুর বিয়েতে মাইশা আপুরা বাঙালি স্টাইলে শাড়ি পরেছিল, তবে আজ কাকিয়া আঁচল ছেড়ে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছেন। হালকা মেকআপ, হাতে 2 ডজন কাচের চুড়ি, কানে সিম্পল কানের দুল, ওষ্ঠজুড়ে হালকা গোলাপি রঙের রঞ্জক, চোখে হালকা করে দেয়া কাজল, সঙ্গে গাঢ় আইলাইনারে মেঘের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়াবী হাঁকছে।
চুল আঁচড়ে ঠিক মাঝ বরাবর সিঁতি কেটে কিছু চুল সামনে রাখল। পেছন দিকে চুলগুলো কোমর ছাড়িয়ে বেশ খানিকটা নিচে নামল। চুলের আগা হাঁটুর কিছুটা ওপরে। সাজ সম্পূর্ণ হবার পর মেঘ কিছুটা দূর থেকে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। অমনি চক্ষুদয় প্রশস্ত হয়ে গেল। শাড়িতে নিজেকে কেমন যেন অপরিচিতা লাগছে। কাকিয়া মেঘকে আপাদমস্তক দেখে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, বউ বউ লাগছে। মেঘ নড়ে চড়ে দাঁড়িয়ে লাজুক হাসল। মনে মনে বলল, তোমাদের আবিরের বউ। কাকিয়া মেঘের হাতের দিকে তাকিয়ে ভ্রু কুচকাল। তপ্ত স্বরে বলল, তুই একটু বস, আমি আসছি। কাকিয়া মিমের রুমে আসলো। মিম ততক্ষণে প্রায় রেডি, আদির চুল আঁচড়ে দিচ্ছিল। তানভীর, আবির আর আদির জন্যেও বাসন্তী রঙের পাঞ্জাবি আনা হয়েছে। পাঞ্জাবি 3টে গতকালই তানভীর নিয়ে আসছিল। 2টো শাড়ি আর ড্রেস আজ আবির নিয়ে আসছে। তানভীর নিজেই আদির হাত মুখ ধুইয়ে সাজিয়ে দিয়েছে। মিমের রুমে যাওয়ায় মিম আবারও আদির চুলগুলো ঠিক মতো আঁচড়ে দিচ্ছিল। আকলিমা খান রুমে ঢুকতে ঢুকতে দেখলেন বিছানার ওপর শাড়ি পরে আছে, অথচ মিম ড্রেস পরেছে। আকলিমা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, মেঘ শাড়ি পরেছে, তুই পরিসনি কেন? মিম বলল, আমার শাড়ি পরতে ভালো লাগে না আম্মু, শাড়ি দেখলেই রাগ ওঠে। আকলিমা খান বললেন, এখন রাগ উঠছে ঠিকই, শাড়ি পরার বয়স হয়নি তো তাই। 2 দিন পর মেঘের মতন তুইও শাড়ি পরার জন্য ছটপট করবি। সে যাই হোক, তোর আলতাটা দে। মিম ড্রেসিং টেবিল থেকে আলতা বের করে আমরুকে দিল। আকলিমা খান মেঘের 2 হাতে আর 2 পায়ে খুব সুন্দর মতনে আলতা পরিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মিম আর মেঘ নিচে নামল। আদি রেডি হয়েই বাসা থেকে বেরিয়ে গেছে। মেইন গেট পার হতেই মেঘের নজর পড়ে বাসন্তী রঙের পাঞ্জাবি পরনে প্রিয় মানুষটার দিকে। পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত উঠানো, হাতে কালো রঙের ঘড়ি, অনামিকা আঙুলে জলজল করছে একটা আংটি। চোখে সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছিল। বাসন্তী রঙে আবির ভাইকে দেখেই মেঘের হৃদয়ে বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছুটছে দিক বিদিক। বদলে গেল মেঘের অভিপ্রায়, চোখ দুটো প্রেমানুভূতিতে চকচক করছে। আবির ভাইকে এভাবে দেখেই মেঘের হার্টবিট থমকে গেছে। মেঘ মনে মনে নিজেকে আওড়ালো, আর কতবার, কতভাবে আপনি আমার ছোট্ট হৃদয়ে অগ্নিকাণ্ড চালাবেন? মিমের ডাকে মেঘের মনোযোগ সরে, দৃষ্টি নামিয়ে নেয়, কুচিগুলো ধরে আস্তে ধীরে পা বাড়ায়। তখনই আবিরের দৃষ্টি পড়ে আলতারাঙা পায়ের দিকে। অমনি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। আলতারাঙা পায়ের মালিক যে আবিরের হৃদয়ের রানী। আলতায় রাঙানো পা এই নিয়ে দ্বিতীয়বার দেখছে। প্রথমবার দেখেছিল মাইশা আপুর বিয়েতে। আবির মেঘের পা থেকে মাথা অবধি দেখল। আবিরের হৃদয়ের অন্তঃস্থল জুড়ে অস্থিরতা কাজ করছে। বাসন্তী রঙা শাড়ি, সুদীর্ঘ ঘন কালো চুল, মায়াবী 2 আখি, সদ্য ফোটা রঙিন হাসিতে মন্ত্রমুগ্ধ আবির সম্মোহিনী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। শাড়িতে মেঘকে দেখে কেউ বলবেই না এই মেয়ের বয়স 18, কিছুদিন পর 19-এ পা দেবে। মেঘকে দেখে মনে হচ্ছে 22-23 বছরের যুবতী মেয়ে। মেঘকে দেখে অজানা শিহরণে আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। বক্ষস্থলের ইতস্ততা কাটানোর সাধ্য তার নেই। আবিরের হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অস্ত্র আবির নিজেই মেঘের হাতে তুলে দিয়ে এসেছে। জেনে বুঝে নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিতে চাচ্ছে আবির। জোরালো হৃৎস্পন্দনের শব্দ আবিরের কান পর্যন্ত পৌঁছাতেই আবির ঢোক গিলল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে খানিক ভাবল। চোখ মেলে তাকাতেই আবিষ্কার করল মেঘ আবিরের থেকে ঠিক 1 হাত দূরে দাঁড়ানো। এত কাছাকাছি দাঁড়ানোতে মেঘের গায়ের গন্ধ আবিরের নাসারন্ধ পর্যন্ত পৌঁছে যায়। এই ঘ্রাণ আবিরকে বারংবার মাতাল বানাতে সক্ষম। মেঘ সুমধুর কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? আবির সম্মোহিনী দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, হয়নি, তবে হবে। মেঘ বলল, কি হবে? আবির বলল, তোর মাথা, গাড়িতে ওঠ। মেঘ ভেঙচি কেটে চুপচাপ গাড়িতে গিয়ে বসল। মিম, মেঘ, আদি 3 জনেই পেছনে বসছে। আবির ড্রাইভিং সিটে বসছে, তানভীর তার পাশেই বসছে। গাড়ি স্টার্ট দিল। 10 মিনিটে কম করে হলেও 50 বার গাড়িতে থাকা আয়নাতে মেঘকে দেখেছে। আরও 5 মিনিট যাওয়ার পর আবির আচমকা গাড়ি সাইড করে থামালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোনো সমস্যা ভাইয়া? আবির বলল, ভাই, আজ গাড়ি তুই চালা, আমি পারছি না। তানভীর গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসছে। শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার মতো চালাতে পারবো না। আবির বলল, যেভাবে খুশি চালা, আমায় বিরক্ত করিস না, প্লিজ। তানভীর ঠোঁট বেঁকিয়ে মুচকিয়ে হাসল।
আবিরের হৃদয়ের তোলপাড় তানভীর কিছুটা হলেও বুঝতে পারছে। মেঘ পেছন সিটে বসা থেকে একটু উঠে পেছন থেকে আবিরের কপালে হাত রেখে প্রশ্ন করল, আপনার কি শরীর খারাপ? আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কারোর হৃদয় হরণ হলে কে সে সুস্থ থাকতে পারে? আবিরের বেসামাল অবস্থা দেখে তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে মেঘকে বলল, ভয় পাইস না, ভাইয়ার মনে আরশোলা কামড় দিছে, এই জন্য অস্থির লাগছে সবকিছু, ঠিক হতে একটু সময় লাগবে। মিম আর আদি দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা, আল্লাহ বাঁচাও! ওদের নাচানাচিতে তানভীর গাড়ি সাইড করে পেছন ফিরে তাকালো। তেজস্পূর্ণ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কি একবারও বলছি গাড়িতে আরশোলা আছে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড়েছে? তানভীর উদাস ভঙ্গিতে বলল, ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়াইছে কে জানে, তোরা চুপচাপ বস, গাড়িতে আরশোলা নেই, তারপরও লাফালাফি করলে আরশোলার বাড়িতে ফেলে দিয়ে আসব। আবির তখনও চোখ বন্ধ করেই বসেছিল। তানভীর এবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শুধালো, ভাইয়া, ব্যথা কি বেশিই লাগছে? হাসপাতালে নিতে হবে? আবির সহসা চোখ খুলল, আর চোখে তানভীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশন দেখালো না। তানভীর তখনও হেসেই যাচ্ছে। তানভীর পুনরায় ডাকল। আবির শুধু ভ্রু নাচাল। তানভীর ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো অল ইজ ওয়েল, দেখবা একটু শান্তি লাগছে। আবির ভ্রু গুটিয়ে তাকালো। তানভীরের হাসি দেখে আবিরও খানিক হাসল। তারপর ভারী কণ্ঠে বলল, মজা নিচ্ছিস? তানভীর সশব্দে উত্তর দিল, একদমই না। আবির ভারী কণ্ঠে বলল, দিন আমারও আসবে, তখন বুঝাবো কত ধানে কত চাল, চুপচাপ গাড়ি স্টার্ট দে। তানভীরও আর কিছু বলল না, ঠোঁটের কোণে হাসি দেখেই গাড়ি স্টার্ট দিল। মাইশা আপুর বিয়েতে মেঘকে শাড়ি পরা দেখে আবির সারা রাত ঘুমাতে পারেনি। সাকিব তানভীরকে সবই বলেছে। তখনকার অবস্থা তানভীর স্বচক্ষে না দেখতে পারলেও এখনের অবস্থা ঠিকই দেখতে পারছে। গাড়িতে এসি চলছে, তারপরেও আবির ঘামছে, স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে, এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অবিরত কাঁপছে। কথায় আছে, শাড়িতেই নারী। যে অষ্টাদশী জামা পরে পিচ্চি মেয়ের মতো সারা বাড়ি ছুটাছুটি করত, সে আজ শাড়ি পরে পরিপূর্ণ নারীরূপে আবিরের সামনে এসছে। মায়াবিনী তো জানে না, তার মায়ার জালে আবিরের মনটা বন্দী হয়ে আছে বহু বছর ধরে। নারীরূপী মায়াবিনীকে অনন্তকাল দেখার স্বাদ জাগছে আবিরের অন্তরে। ইচ্ছে তো অনেক কিছুই করছে, মায়াবিনীর দুগাল স্পর্শ করে চোখে চোখ রেখে মায়াবিনীর সমুদ্রের ন্যায় গভীর দু চোখে চিরকালের জন্য ডুবে যেতে, কপালে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়াতে, হৃদয়ে জমানো নিরবধি ভালোবাসার এক খণ্ডে মায়াবিনীর উদ্বেলিত মনটাকে শান্ত করতে, মায়াবিনীর চোখে চোখ রেখে ৭ সমুদ্র পাড়ি দিতে, নীল আকাশ, অগণিত পাখি আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমৃত্যু ভালোবাসি তোকে। আবির সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি তার গাড়ির মেরারে। পিছনের সিটে বসা অষ্টাদশীকে আপন মনে দেখেই চলেছে। হঠাৎই ঠোঁটের কোণে একচিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসল কে জানে। এদিকে মেঘ শাড়ি ঠিক করায় ব্যস্ত। প্রথমবার এভাবে শাড়ি পরেছে, বারবার মনে হচ্ছে এদিকে ওদিকে খুলে যাচ্ছে, তাই সেসব চেক করায় ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতেই মিররে চোখ পড়ে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। সহসা মেঘ ভ্রু কুচকায়। এক মুহূর্তের জন্য থমকে গেছে সবকিছু। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনা হৃদয়ে আঘাত করে। মেঘ মনে মনে বলল, আবির ভাই কি আমায় দেখছেন? মেঘ সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে আবির চোখে সানগ্লাস পরে ফেলছে। তা দেখে মেঘের কুচকানো ভ্রুযুগল আরও কুচকে আসে, সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থাকে বেশ খানিকক্ষণ। মনে মনে ভাবছে, ওই একজোড়া চোখ কি আমায় দেখে থমকে গিয়েছিল? শুধু কি দৃষ্টিই আটকে গেছিল, নাকি দৃষ্টির সঙ্গে অন্তরতম অঞ্চলও? ভাবতেই মেঘের ওষ্ঠদ্বয় প্রশস্ত হল। হৃদয়ে জমানো অনুভূতিরা চোখে উপচে পড়ছে। আবির ভাই তাকে দেখে মুগ্ধ হয়েছে ভেবেই মেঘের মন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। মেঘ নিজেকে আওড়ালো। ওনার কোমল প্রাণ চাহনি কি কিছু বলতে চাইছিল? তবে কি আবির ভাইয়ের মনেও আমার জন্য অনুভূতি জন্মাচ্ছে? বাকিটা পথ মেঘ আবিরের চিন্তাতেই মগ্ন থেকেছে। শ্যামবর্ণের এক পুরুষের প্রেমে মেঘ মাতোয়ারা হয়ে গেছে।
আবিরের যত্ন, রাগ, তীব্র অধিকারবোধ, স্নিগ্ধতা মিশ্রিত চাহনি অষ্টাদশীর মনের পাড়ায় বারংবার বিপর্যয় ঘটায়। মেঘের প্রাণোচ্ছল জীবনে আবিরের আবির্ভাবটা ঠিক যেন ধূমকেতুর মতো। কয়েক মাসেই অষ্টাদশীর কোমল মন আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঘের জীবনে বাবা আর ভাইয়ের পর আবিরই একমাত্র ছেলে যার সংস্পর্শে নিজেকে নিরাপদ মনে হয়, যার দৃষ্টি, স্পর্শ কোথাও অশ্লীলতার ছোঁয়া অনুভব করেনি। তার জন্যই বোধহয় আবির খুব দ্রুত অষ্টাদশীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই থেকে অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে আবিরের সঙ্গ পাওয়ার অদম্য প্রয়াস সর্বক্ষণ বিচরণ করে। আচমকা গাড়ি থামানোতে মেঘের সুদীর্ঘ ভাবনার অবসান ঘটে। চিড়িয়াখানা দেখেই আদি সবার আগে গাড়ি থেকে নেমে পড়ে। ইকবাল খান আগেও কয়েকবার মেঘদের নিয়ে চিড়িয়াখানায় এসেছিল, তাই আদির এই জায়গা খুব পরিচিত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আদির ক্ষুধা লেগে গেছে। আদির সঙ্গে মিমও জানালো তারও ক্ষুধা লাগছে, কিন্তু মেঘের সেসবে মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে শুধুই আবির ভাই ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে দুজনের। মেঘের আগে আবিরই চোখ নামিয়ে নেয়। চিড়িয়াখানা থেকে বেরোতেই তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ভাইয়া, তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। মিম আর আদিও তানভীরের কাছেই রয়ে গেছে। আবির দুটা টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকল। এ যেন গাছের সাম্রাজ্যে ঢুকে পড়েছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রায় ৮৪ হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্ভিদের সাম্রাজ্য। মেঘ আবিরের পিছু পিছু হাঁটছে আর চারপাশের পরিবেশ দেখছে। হঠাৎ কি মনে করে মেঘ হাঁটার গতি বাড়িয়ে আবিরের পাশাপাশি এগিয়ে গেল। আবিরের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আবির যেখানে পা ফেলছে সমান দূরত্বে মেঘও পা রাখার চেষ্টা করছে। আবিরের হাঁটার গতি বেশি হওয়ায় মেঘ শাড়ি পরে ঠিক কুলাতে পারছিল না। আবির আর চোখে চেয়ে মেঘের পাগলামি দেখে মুচকি হাসল। পকেট থেকে ফোন বের করতে করতে হাঁটার গতি কমিয়ে আনল। দুই জোড়া পা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। বাসন্তী রঙের পাঞ্জাবিতে আবির, তার সঙ্গে বাসন্তী রঙের শাড়িতে মেঘকে বেশ মানিয়েছে। লম্বাটে আবিরের পাশে মেঘকে আজ খুব একটা পিচ্চি লাগছে না। শাড়ির সঙ্গে হিল জুতোতে বেশ বড়ই লাগছে মেঘকে। তানভীর কল দেওয়ায় আবিরের গতি কিছুটা কমে গেছে। মেঘ সামনে চলে গেছে। পাশ দিয়েই ৩-৪টে ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ঠাট্টার স্বরে বলে উঠল, কিরে মামা, আজকাল পরীরা আসমান থেকে নেমে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসতেছে নাকি? দ্বিতীয়জন বলল, হরে মামা, আমারও তাই মনে হচ্ছে। চুলগুলো দেখছিস, জোস না? তৃতীয়জন বলল, আসলেই জোস। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতেই দেখল আবির ফোন চাপছে। মেঘ ঘাড় ঘুরিয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির ফোন থেকে চোখ তুলতেই মেঘের চোখে চোখ পড়ে। আবির ভ্রু নাচাতেই মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি ছেলেগুলোকে কিছুই বললেন না কেন? আবির বলল, আজ কিছু বলার মুড নেই। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, এত পরিবর্তন কিভাবে সম্ভব? আবির ঠোঁট বেঁকিয়ে হাসল। মৃদু স্বরে বলল, ফাল্গুনের প্রথম দিন আমি আমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা বাড়িয়ে নিজের অবস্থান নষ্ট করতে চাই না। মেঘ বলল, তাই বলে কিছুই বললেন না? আবির বলল, তুই কি চাস এখন ছেলেগুলোকে ধরে পিটাই, তাহলে তো শান্তি লাগবে? মেঘ গাল ফুলিয়ে বলল, জানি না। মেঘের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে মেঘের হাত ধরেছিল বলে আবির অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেটাকে মেরেছিল। আর আজ ছেলেগুলো বাজে কমেন্টস করেছে, তাতেও আবির কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেঘের মনে আবারও দুশ্চিন্তা ঢুকে গেছে। আবির ভাইয়ের এই পরিবর্তন মানতে পারছে না মেঘ। ছেলেগুলোকে একটা ধমক দিলেও মেঘ মানসিক শান্তি পেত। আবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। অকস্মাৎ মেঘের নজর পড়ে সামনে গাছের নিচে একটা কাপল বসে আছে। মেঘ আবিরের মনোভাব বোঝার জন্য ওই দিকে দেখিয়ে বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? মেঘের দৃষ্টি অনুসরণ করে আবিরও সেদিকে তাকিয়েছে। কাপলটাকে দেখে আর চোখে মেঘের দিকে তাকালো। মেঘ খুব মনোযোগ সহকারে কাপলটাকে দেখছে।
আবির গলা খাকারি দিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ, অনেক সুন্দর। মেঘ একটু ভারী কণ্ঠে বলল, ওই দিকে না, এদিকে দেখতে বলছি। মেঘ ইনডিরেক্টলি আবিরকে কাপলটাকে দেখতে বলছে। আবির বুঝেও না বোঝার মতো ভান করছে আর মিটিমিটি হাসছে। আবির এবার কাপলটার দিকে তাকালো। খানিক বাদে প্রশ্ন করল, তুই তো বোটানির স্টুডেন্ট, ওরা যে গাছটার নিচে বসে আছে ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বলতো? মেঘ আহমকের মতো তাকিয়ে আছে। এ কেমন মানুষ, বুঝাচ্ছে কি আর বেটায় বুঝতেছে কি? মনে প্রেম ভালোবাসা নাই ঠিক আছে, তাই বলে ঘুরতে এসেও পড়াশোনা, এটা কেমন কথা? আবির মেঘের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করল, কি হলো, জানিস না? মেঘ বলল, জানব না কেন, এটার বৈজ্ঞানিক নাম মেঘালে মোফাইটা সেরাটো আবিরপটেরিস। আবির হাঁ করে তাকিয়ে আছে। মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে আবির বলল, এটা টার্মিনালিয়া আর্জুনা। কি পড়াশোনা করিস এটাও জানিস না? আরেকটা গাছের দিকে দেখিয়ে পুনরায় বলল, এই গাছটার নাম বল। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, বোটানিতে পড়ি বলে যেখানেই যাই সেখানেই শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়তে আসছি? আবির বলল, তাহলে কেন আসছিস? মেঘ বলল, বেড়াতে আসছি। আবির বলল, বেড়াতে আসছিস বেড়া, এদিক সেদিক নজর আটকায় কেন? আবির ঘুরিয়ে ফিরিয়ে হলেও বুঝিয়ে দিয়েছে ওই কাপলটাকে দেখা আবিরের ভালো লাগেনি। মেঘ ভেংচি কেটে যেতে যেতে বলল, সুন্দর জিনিসে নজর তো পড়বেই। আবির সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমার চোখে যেমন তুই ব্যতীত সব মেয়ে কুৎসত, তেমন কাপাল হিসাবে আমি আর আমার স্প্যারো ব্যতীত সবাই অসুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদের দেখব? কথাগুলো বলেই আবির ঠোঁট বাঁকালো। দ্রুত পায়ে মেঘের কাছাকাছি এগিয়ে আসলো। আবারও পাশাপাশি হাঁটছে দুজন। আবির একটু পর পর আঁড়চিখে মেঘকে দেখছে। সামনে যেতেই তানভীরদের সঙ্গে দেখা হলো। আবির তানভীরকে দেখেই শান্ত স্বরে বলল, ভাবছিলাম তোর বোনের মাথাটা ঠিক আছে, এখন দেখি ও আরও বড় তারছিরা। তানভীর বলল, কেন, কি হয়েছে? আবির বলল, নির্দ্বিধায় বৈজ্ঞানিক নাম বানিয়ে বলে, পাগলের লক্ষণ। তানভীর বলল, এটা তো ভালো কথা, আমার বোনের কত ট্যালেন্ট দেখছ। আবির হেসে বলল, তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। আবির আর তানভীর দুজনেই সশব্দে হাসছে। মেঘ মিমের হাত ধরে ঘুরছে, সুন্দর জায়গা দেখে ছবি তুলছে। আদি ওদের সামনে হাঁটছে আর খাচ্ছে। ঘণ্টা দুয়েক ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসতেই 3টে ছেলে ছুটে আসে। মোলায়েম কণ্ঠে বলল, আই এম সরি আপু, তখন আমাদের ওইভাবে কমেন্টস করা একেবারেই উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না, সরি প্লিজ। আর কখনো আপনাকে বা অন্য কোনো মেয়েকে এভাবে বলবো না, মাফ করে দিন প্লিজ। মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবির নিরুদ্বেগ। আবিরের বেপরোয়া ভাব দেখে মেঘ কপাল গুটালো, তাকালো তানভীরের দিকে। তানভীর আগে থেকেই সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মেঘ নম্র স্বরে জানালো, ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞেস করল, আপু, মাফ করেছেন? মেঘ বলল, হ্যাঁ করেছি। ছেলেগুলো চলে গেছে। তানভীর আবিরকে ইশারায় জিজ্ঞেস করল, সমস্যা কি? আবিরও ইশারাতেই বুঝালো, তেমন কিছু না। মেঘ সন্দেহের দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘের দিকে না তাকিয়ে তানভীরকে বলল, তুই ওদের নিয়ে ঘুরে আয়, আমি মেঘকে নিয়ে এক জায়গায় যাব। তানভীর ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকালো। আবিরের নীরের দৃষ্টি দেখেই তানভীর এগিয়ে গিয়ে গাড়িতে বসল। মিম আর আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখনও আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির এবার সরাসরি মেঘের মুখের দিকে তাকালো। মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ, ভ্রু কুচকানো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডগা ক্রমশ ফুলছে, গাল ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আবির গলার স্বর কিছুটা উঁচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে শুধালো, ছেলেগুলো আমায় সরি বলল কেন? আবির বলল, আমি কি জানি। মেঘের রাগ চোখে মুখে ভেসে উঠছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যি কিছু জানেন না? আবির নিচের ঠোঁট কামড়ে এক আঙুলে মেঘের নাকের ডগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাগলে তোকে সেই লাগে, পুরাই অগ্নিকন্যা। সারাক্ষণ এভাবে ঘুরবি, তাহলে কোনো ছেলে বাজে কামেন্সও করবে না, তারপর তাদের এসে সরিও বলতে হবে না। আবির এগিয়ে গিয়ে একটা রিকশা ঠিক করল। হাতের ইশারায় মেঘকে ডাকল। আবির রিকশা থেকে হাত বাড়ালো। মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে ধরে রিকশাতে উঠে বসল।
আবির মেঘের দিকে ঝুঁকে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়ে দিয়েছে, যেন বাতাসে চুল এলোমেলো না হয়। মেঘ অবাক চোখে সেই দৃশ্য দেখছে। রিকশা চলতে শুরু করেছে। আবির খানিকক্ষণ পরপরই মেঘের দিকে ঝুঁকে দেখে কোনো কিছু গাড়ির চাকায় আটকায় কিনা। আবির যতবার কাছে আসে, আবিরের গায়ের গন্ধে মেঘের ছোট্ট দেহ ততবারই কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান দেখে আবির রিকশা থামিয়ে সেখান থেকে তাজা ফুলের মাথার মুকুট কিনেছে, সাথে 2 হাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট। আশেপাশে ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতেই মেঘকে সেসব পুড়িয়ে দিয়েছে। মেঘ আজ নির্বাক, কথা বলতে একদমই ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিকশাতে পাশাপাশি বসে আছে, এতেই তার খুশির সীমা নেই। তার উপর আবিরের যত্নে বারংবার অভিভূত হচ্ছে। নতুন করে নতুনভাবে প্রেমে পড়তে ইচ্ছে করছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুই জিজ্ঞেস করার ইচ্ছে নেই তার। আরেকটু সামনে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাইয়া যেখানে নিয়ে যাবে অষ্টাদশী সেখানেই যাবে, কোনো প্রশ্ন করবে না। যেই কথা সেই কাজ। রিকশা থেকে নেমে একটু হেঁটে একটা বাসায় ঢুকল। মেঘ কিছুটা দূরে দাঁড়ানো। কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মাইশা আপু একগাল হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এতদিন পর বোনের কথা মনে পড়ল? আবির মুখে হাসি রেখে ঠাট্টার স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। মাইশা আপু বলল, আহা গো, কি কাজে ব্যস্ততা আমার জানা আছে। আবির মাইশার দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। মাইশা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর উঁচু করে ডাকল, এই যে ম্যাম, আসুন। মেঘ গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতেই মেঘকে দেখে মাইশা দুহাতে নিজের দুগালে হাত রাখল। মেঘকে আপাদমস্তক দেখে দরজার বাহিরে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘ ও মাইশা আপুকে দেখে অবাক হয়ে গেছে। আপুর বিয়ের পর আজই আপুকে দেখছে। আবির অবশ্য আগেও এসেছে, বাসাও আবিরই ঠিক করে দিয়েছিল। মেঘ জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? মাইশা বলল, ও বের হয়েছে, চলে আসবে এখনই, তোমরা ভেতরে এসে বসো। মেঘ ঘুরে ফিরে বাসাটা দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি, শাড়ি পরিয়ে তোমার সামনে এনেছি। মাইশা আবিরকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা না, আমি তাকে তোর বউ হিসেবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে। আহারে। আবির ঠোঁট ফুলিয়ে অভিযোগের স্বরে বলল, তুমিই একমাত্র বুঝছ। মেঘের দিকে তাকিয়ে বলল, আর কেউ তো বুঝেই না। মাইশা হাসতে হাসতে বলল, দাঁড়া, বলে দিচ্ছি। আবির বলল, এই না আপু, প্লিজ বলো না। ততক্ষণে মেঘ এসে সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে আপু? মাইশা মুখে হাসি রেখেই বলল, মেঘ, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সাবধানে থেকো, তোমাকে দেখে কারোর হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। একটু পর মাইশা আপুর হাজবেন্ড বাসায় আসছেন। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেন গেট পর্যন্ত এগিয়ে এসে উচ্চস্বরে বলল, আবির, মেঘের শাড়ির কুচিগুলো ঠিক করে দে। মেঘ আর আবির দুজনেই অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলল, কি হলো, ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেড়ে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে সে দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে মেঘের। আবির দাঁড়াতেই মাইশা আবিরকে ডাকল। আবির কাছে যেতেই মাইশা হেসে বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্নশীল হতে হবে। আবির মুচকি হেসে বলল, বিয়েটা করতে দাও, যত্ন কি, কাকে বলে, কত প্রকার বিস্তারিত দেখতে পারবা। আসছি। আবির মেঘকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তানভীর মিম আর আদিকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার এদিকে আসছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানভীরেরও খুব ইচ্ছে করছিল বন্যাকে দেখতে, কিন্তু হুটহাট বন্যাকে কল দেয়াটা নিজের কাছেই খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবে তা ভেবেই কল করার সাহস পায় না। তানভীর ধীর গতিতে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আখি জোড়া অনবরত তাকেই খুঁজছে। মিম শুধালো, ভাইয়া, আমরা এদিকে কেন আসছি? আমাদের বাসা তো এদিকে না। তানভীর বলল, ঘুরতে আসছি, চুপচাপ বসে থাক। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ল হলুদ সালোয়ার কামিজ পরনে একজনের দিকে। মাথায় সাদা ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিক, আপন মনে ঝালমুড়ি খাচ্ছে। সিওর হওয়ার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামাতেই বন্যার কাছাকাছি এসে গাড়ির হর্নের শব্দে বন্যা ঘাড় ঘুরিয়ে তাকাতেই তানভীরের হৃদয়ে ছুরির ন্যায় কিছু ঢুকার মতো অনুভূতি হল। বন্যার দু চোখে গাঢ় করে কাজল দেয়া, বাসন্তী রঙের জামা আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানভীরের দৃষ্টি সরছেই না। ভেতর থেকে মিম বন্যাকে দেখে বলে উঠল, ভাই দেখো বন্যা আপু। এতে তানভীরের হুঁশ ফেরে। মিম আর আদি যে তানভীরের সাথে ছিল এটা তানভীরের মনেই ছিল না।
তানভীর শান্ত স্বরে বলল, তোরা বস, আমি আসছি। তানভীর বের হয়ে একটু সামনে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করল, আপনি এখানে? তানভীর বলল, এমনিতেই আসলাম। বন্যা নিজের হাতের ঝালমুড়ির দিকে তাকিয়ে আবারও তানভীরকে দেখে আস্তে করে বলল, ঝালমুড়ি খাবেন? তানভীর বলল, না, খাও তুমি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা কাটিয়ে তানভীর শুধালো, বাসা থেকে এত দূর ঝালমুড়ি খেতে আসছ? বন্যা এবার একটু শব্দ করেই হাসল। এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। বন্যা ঘাড় ঘুরাতেই ঠোঁট জোড়া আরও প্রশস্ত হল। স্বাভাবিক কণ্ঠে বলল, ওই তো আপুরা চলে আসছে। ওনারা আসতেই বন্যা বোরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানভীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। তানভীর কিছুটা থতমত খেয়েছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তানভীর সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? বন্যার আপু বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তানভীর বলল, আলহামদুলিল্লাহ ভালো, আমি মেঘের বড় ভাই। বন্যার আপু বলল, চিনতে পারছি, আপনার কথা অনেক শুনি, আপনি নাকি খুব রাগী। তানভীরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। বন্যার আপু পুনরায় প্রশ্ন করলেন, তা আমাদের এদিকে কি মনে করে, ঘুরতে নাকি এমনিতেই? তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকেও ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ আসছে? তানভীর মৃদু হেসে বলল, না বনু, আসেনি, মিম আর আদি গাড়িতে আছে। বন্যা তটস্থ হয়ে বলল, আগে বললেন না কেন? আপু, তোমরা কথা বলো, আমি দেখা করে আসি। বন্যার বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদের নিয়ে এসেছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসায় চলুন। তানভীর বলল, না আপু, অন্য কোনো দিন আসব। বন্যা মিম আর আদির সঙ্গে গল্প করেছে, ঝালমুড়ি কিনে দিয়েছে। তাদের থেকে বিদায় নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসে গাড়ি থামালো। ততক্ষণে আবির মেঘকে নিয়ে চলে আসছে। তানভীর গলিতেই ওদের নামিয়ে দিয়েছে। 3 ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। আবির ভাই মেঘকে মাথার মুকুট কিনে দিয়েছে। সেটা দেখেই মিম মেঘের কাছে আবদার করছে তাকেও যেন এনে দেয়। তারপর বন্যার সঙ্গে দেখা হয়েছে সেই কথাও বলছে। বাসায় ফিরে কিছুক্ষণ পরই তানভীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথমবারেই কল রিসিভ হলো। তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি করতেছ? বন্যা বলল, তেমন কিছু না। কেন? তানভীর বলল, হাত কাটছ কিভাবে? বন্যা আটকে উঠে নিজের হাতের দিকে তাকায়। তানভীর সন্ধ্যার দিকেই হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসায় হাতের কথাটা জিজ্ঞাসা করতে পারেনি। বন্যা জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দা লেগে কেটে গেছিল। তানভীর রাগী স্বরে বলল, দা লেগে হাত কিভাবে কাটে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটেনি। তানভীর বলল, তা তো ব্যান্ডেজ দেখেই বুঝেছি, ঔষধ খেয়েও ঠিকমতো, রাখছি। এদিকে মেঘ ঘণ্টাখানেক পর আবিরের জন্য 1 কাপ কফি নিয়ে আস্তে আস্তে আবিরের রুমে ঢুকেছে। আবির চোখ বন্ধ করে বিছানার পাশে হেলাং দিয়ে বসে আছে। মেঘ খুব সন্তর্পণে কাপটা টেবিলের উপর রাখল। কয়েক সেকেন্ড আবিরকে দেখল, বলতে চাইল কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে আবির সুস্থির কণ্ঠে ডাকল। আবির বলল, মেঘ। অমনি মেঘের পদযুগল স্তব্ধ হয়ে গেছে। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথায় খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ। আবিরের কণ্ঠ অনেক ভার, কথাগুলো অনেক কষ্টে বলেছে। মেঘ ঢোক গিলে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, আপনার জন্যে কফি নিয়ে আসছিলাম। আবির বলল, এই ব্যথা কফিতে গম্বার নয়। মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুলে স্পর্শ করে। আবির চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকিয়েও দেখছে না। আবিরের মাথায় হাত বুলাতে বুলাতে মেঘ ডাকল, আবির ভাই। আবির উত্তর দিল, মেঘ বলল, আপনার কি হয়েছে, কি নিয়ে এত টেনশন করছেন? আবির বলল, ভাবছি আগামীকাল ফুপ্পির সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায় পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছে। মেঘ খানিক ভেবে বলল,
আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? আবির বলল, না, তোকে আমি কোনো কিছুতে জারাতে চাই না, তোর কিছু করতে হবে না। মেঘ বলল, কেন? ফুপ্পি কি আপনার একার নাকি? ফুপ্পিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এ দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? আবির বলল, বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্ত স্বরে বলল, আমি বললাম তো, তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না, কেন বুঝতে চাইছিস না? মেঘ বলল, কিছু হবে না আমার। আপনিই তো বলেন আমি এই বাড়ির রাজকন্যা, রাজকন্যার কথা কে অমান্য করবে শুনি? আবির মলিন হাসল, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু বলতে হবে না। মেঘ বলল, আমি বড় আব্বু আর আব্বুকে রাজি করাতে পারব, আপনি এত ভয় পাবেন না। আবির প্রখর তপ্তস্বরে জানালো, রাজকন্যার ওপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আচরও আমি সহ্য করতে পারব না। মেঘ বলল, রাজকন্যার কিছুই হবে না জনাব, আমি এক্ষুনি রাজি করিয়ে আসছি। আবির বলল, এই শোন। মেঘ বলল, পরে শুনব, রাজকন্যা এখন গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছে।